সংঘাত বন্ধে চুক্তির অর্থ ইউক্রেনের আত্মসমর্পণ নয় বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। এদিকে ইউক্রেনের ড্রোন হামলায় বন্ধ হয়ে গেছে রাশিয়ার রিয়াজান তেল শোধনাগার। অন্যদিকে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে নতুন শর্ত দিয়েছে ইসরায়েল। ওদিকে আবার জার্মানির পার্লামেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করেছে বলে অভিযোগ করেছেন সম্ভাব্য চ্যান্সেলর ফ্রেডরিক মেটস। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি আফসানা শাওন। সংঘাত বন্ধ করতে শান্তি প্রতিষ্ঠার অর্থ ইউক্রেনের আত্মসমর্পণ নয় বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেন যুদ্ধের বিষয়ে আলোচনার পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। এদিকে গত সপ্তাহে সৌদি আরবে বৈঠকের পর এই সপ্তাহে আবারও বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই তথ্য জানিয়েছেন। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। ইউক্রেন যুদ্ধের যখন ৩ বছর পূর্তি, ঠিক তখনই হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। সাথে ভিডিও কনফারেন্সে অংশ নেন G7-এর নেতারাও। আলোচনার বেশিরভাগ অংশ জুড়েই ছিল রুশ ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ। বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ম্যাক্রন বলেন, এই শান্তি মানে ইউক্রেনের আত্মসমর্পণ হওয়া উচিত নয়, অথবা গ্যারান্টি ছাড়া কোনো যুদ্ধবিরতি হওয়া উচিত নয়। আমরা শান্তি চাই, দ্রুত শান্তি চাই, কিন্তু আমরা এমন কোনো চুক্তি চাই না যা দুর্বল। যে কোনো শান্তি চুক্তি করতে অবশ্যই তা মূল্যায়ন ও যাচাই করতে হবে। যে কোনো শান্তি চুক্তি করতে নিরাপত্তার নিশ্চয়তাও থাকতে হবে। এদিকে ট্রাম্প যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধবিরতি চুক্তির ইচ্ছা প্রকাশ করেছেন। চুক্তির বিষয়টি চূড়ান্ত হলে তিনি পুতিনের সাথে দেখা করতে মস্কো যেতে পারেন বলেও জানান। এই রক্তপাত বন্ধ করে শান্তি ফিরিয়ে আনার সময় এসেছে এবং আমি মনে করি আমরা এটি করতে যাচ্ছি। আমাদের কিছু দুর্দান্ত আলোচনা হয়েছে। আমি পুতিন এবং জেলেনস্কি উভয়ের সাথেই কথা বলেছি। আমার মনে হয় এটি বেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। তবে শান্তি চুক্তি হওয়ার পর ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়ে দুই নেতা একমত হয়েছেন। এদিকে আঙ্কারায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এক বৈঠকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানান, চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও বৈঠক করবে রাশিয়া। ল্যাভরভ বলেন, ইউক্রেনের যুদ্ধবন্ধের বিষয়ে ইউক্রেন, ইউরোপ এবং অন্য যে কোনো পক্ষের সঙ্গে কথা বলতে মস্কো প্রস্তুত রয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ৩য় বার্ষিকী উপলক্ষে যুদ্ধ বন্ধ করা নিয়ে দুইটি প্রস্তাব সংখ্যাগরিষ্ঠতায় পাশ করেছে। ইউক্রেন এবং ইউরোপিয়ান ইউনিয়ন একটি প্রস্তাবের খসড়া তৈরি করে এবং অন্যটি করে যুক্তরাষ্ট্র। মনিরুজ্জামান বাবু, ৭১। চলমান যুদ্ধ বন্ধে ইউক্রেনে নেটো গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার যুদ্ধের ৩য় বার্ষিকীতে কিয়েভে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। এদিকে টেকসই শান্তির জন্য যে কোনো আলোচনায় ইউক্রেনকে রাখার আহ্বান জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। চলমান লড়াইয়ে শুধু ইউক্রেন নয়, ইউরোপের ভবিষ্যৎ ঝুঁকিতে বলে মন্তব্য করেছেন ইইউ প্রধান। আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। যুদ্ধের ৩ বছর পূর্তিতে ইউক্রেনে হাজির হয়েছেন ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। ইউরোপীয় ইউনিয়ন ইইউ প্রধান উর্সুলা ফন ডার লিয়েন, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশের নেতারাও কিয়েভে সফর করছেন। এ সময় নেতারা যুদ্ধে নিহত ইউক্রেনীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানান এবং কিয়েভের সেন্ট্রাল স্কোয়ারে পতাকা দিয়ে তৈরি একটি স্মৃতিসৌধের সামনে নীরবে দাঁড়ান। এরপর চলমান পরিস্থিতি নিয়ে আলোচনায় বসেন নেতারা। বৈঠকে যুদ্ধ শেষ করতে সব বন্দিমুক্তি সহ ইউক্রেনে নেটো গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আমাদের সৎ হতে হবে। ইউক্রেন ইইউ সদস্যপদ এবং ন্যাটোর দেয়া নিরাপত্তার নিশ্চয়তা পাওয়ার যোগ্য। যদি ইউক্রেনের জন্য, আমাদের জনগণের জন্য ন্যাটো সদস্যপদ বন্ধ থাকে, তাহলে ইউক্রেনে ন্যাটো গড়ে তোলা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এটি আমাদের শান্তির নিশ্চয়তা দেবে। ইইউ প্রধান ফন ডার লিয়েন বলেন, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত। এই বেঁচে থাকার লড়াইয়ে শুধু ইউক্রেন নয়, ইউরোপের ভবিষ্যৎও ঝুঁকিতে রয়েছে। ইউক্রেনের যুদ্ধ ইউরোপের ভবিষ্যতের জন্য সবচেয়ে কেন্দ্রীয় এবং পরিণতিমূলক সংকট হিসেবে রয়ে গেছে।
পুতিন স্থলভাগে যুদ্ধ জয়ের জন্য আগের চেয়েও বেশি চেষ্টা করছেন। তার লক্ষ্য হল ইউক্রেনের আত্মসমর্পণ। এর মধ্য দিয়ে কেবল ইউক্রেনের ভাগ্যই ঝুঁকির মধ্যে নেই, ইউরোপের ভাগ্যও ঝুঁকির মধ্যে রয়েছে। টেকসই শান্তির জন্য যে কোনো আলোচনায় ইউক্রেনকে রাখার আহ্বান জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ইউক্রেনকে একটি ন্যায্য এবং স্থায়ী শান্তি নিশ্চিত করতে হবে, যার জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করতে হবে। এমন একটি শান্তি যা ইউক্রেনীয়দের টেবিলে না রেখে অর্জন করা সম্ভব নয়। কানাডা ঠিক এই বিষয়টির উপরেই জোর দিয়েছে। আলবেনিয়া, ব্রিটেন, তুরস্ক সহ কয়েকটি দেশের নেতারা ভিডিও লিঙ্কের মাধ্যমে বক্তব্য রাখেন। রাশিয়াকে চাপ দিতে G7 নেতাদের আরও ঝুঁকি নিতে বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তুরস্ক সহ সবাই ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায় জোর দিয়েছেন, তবে এতে মার্কিন প্রতিনিধিত্বের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। মাহফুজুর রহমান, ৭১। ইউক্রেনের ড্রোন হামলার পর রাশিয়ার রিয়াজান তেল শোধনাগারের কার্যক্রম বন্ধ করা হয়েছে। সোমবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এদিন হামলার পর শোধনাগারের প্রধান ক্রুড ডিস্টিলেশন ইউনিট CDU-6-এ আগুন ধরে যায় এবং কারখানাটিতে তেল প্রক্রিয়াকরণ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে তাদের কিছু ড্রোন রিয়াজান তেল শোধনাগারে আঘাত এনেছে এবং এর আশেপাশে কমপক্ষে 5টি বিস্ফোরণ ঘটেছে। এছাড়া রিয়াজান অঞ্চলের গভর্নর এক টেলিগ্রাম বার্তায় জানিয়েছেন ইউক্রেনের ড্রোনটির ধ্বংসাবশেষ পড়ে অঞ্চলটির একটি শিল্প প্রতিষ্ঠানে আগুন লাগে। রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, কারখানাটির কার্যক্রম কয়েকদিনের মধ্যে আংশিকভাবে শুরু করতে পারে। যুক্তরাষ্ট্র ও ইউক্রেন খনিজ সম্পদ নিয়ে একটি চুক্তির কাছাকাছি পৌঁছে গেছে বলে জানিয়েছেন ইউক্রেনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। সোমবার ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ওলহা স্টেফানিশিনা সামাজিক মাধ্যম এক্সে একথা জানিয়েছেন। তিনি লেখেন, আলোচনা খুবই গঠনমূলক হয়েছে, গুরুত্বপূর্ণ প্রায় সব খুঁটিনাটি বিষয় চূড়ান্ত হয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের নেতারা শিগগিরই ওয়াশিংটনে চুক্তিটি অনুমোদন এবং সই করতে পারেন বলেও আশা করছেন ওলহা। তবে চুক্তি অনুযায়ী ইউক্রেন কি কি খনিজ দেবে এবং যুক্তরাষ্ট্রই বা সাহায্য কতটুকু বহাল রাখবে সেটি উল্লেখ করা হয়নি। এছাড়া কিয়েভের জন্য ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চয়তাই বা কেমন হবে তা এখনও জানা যায়নি। ইউক্রেনের আছে লিথিয়াম এবং টাইটানিয়ামের মতো গুরুত্বপূর্ণ সব খনিজ সম্পদ। আরও আছে প্রচুর কয়লা, গ্যাস, তেল এবং ইউরেনিয়ামের কোটি কোটি ডলার মূল্যের খনি। নতুন নিষেধাজ্ঞার আওতায় রাশিয়াকে উল্লেখযোগ্য সহায়তা করা বা রাশিয়ার কাছে ঋণী ব্যক্তিদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেবে যুক্তরাজ্য। ইউক্রেন যুদ্ধে 3 বছর পূর্তিতে সোমবার এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছে দেশটি। এছাড়া রাশিয়ার সরকারের শীর্ষ পর্যায়ে সংশ্লিষ্ট ব্যক্তিরাও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন বলে জানিয়েছে ব্রিটিশ সরকার। এই ব্যক্তিদের মধ্যে থাকতে পারেন কয়েকজন ঊর্ধ্বতন রাজনীতিক, সরকারি কর্মকর্তা এবং ব্যবসায়ী। এদিকে ব্রিটিশ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ড্যান জার্ভিস বলেছেন, মস্কোয় পুতিনের বন্ধুদের জন্য তার সহজ বার্তা হলো তাদেরকে যুক্তরাজ্যে স্বাগত জানানো হবে না। নতুন নিষেধাজ্ঞায় এসব অভিজাত ব্যক্তিদের জন্য যুক্তরাজ্যের দুয়ার বন্ধ হবে, যারা রুশ জনগণের মূল্যে এবং অবৈধ ও অন্যান্য যুদ্ধে অর্থায়নের মধ্য দিয়ে নিজেরা আরও ধনী হয়েছেন। গাজায় ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও 5 জন ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা 48,350 জনে পৌঁছে গেছে। সোমবার বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এছাড়া হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় গেল 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় 2 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। গাজায় ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে নতুন শর্ত দিয়েছে ইসরায়েল। তারা বলেছে, হামাস যদি তাদের আরও 4 জিম্মির মরদেহ ফেরত দেয় এবং এগুলো ফেরত দেওয়ার সময় কোনো আনুষ্ঠানিকতা না করে, তাহলে আজই 620 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে। স্থানীয় সময় সোমবার এই শর্ত দিয়েছে ইসরায়েল। এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েনেতের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন শর্তের বিষয়ে মধ্যস্থতাকারী দেশগুলোকে অবহিত করা হয়েছে। এদিকে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি না দিলে যুদ্ধবিরতির পরবর্তী পর্যায়ে নিয়ে ইসরায়েলের সাথে কোনো আলোচনা নয় বলে জানিয়েছে হামাস। রমজান মাস উপলক্ষে আল-আকসা মসজিদে প্রবেশে ফিলিস্তিনিদের জন্য বয়স সীমা বেঁধে দিয়েছে ইসরায়েলি বাহিনী। তারা বলেছেন, যেসব পুরুষ ফিলিস্তিনের বয়স 55 বছর এবং নারীদের 50 বছরের ওপরে, শুধুমাত্র তাদেরকেই আল-আকসায় যেতে দেয়া হবে। এছাড়া ইসরায়েলি বাহিনী হুমকি দিয়েছে, হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে যেসব ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন তাদের এবছর আল-আকসায় যেতে দেয়া হবে না। এদিকে পশ্চিম তীর থেকে মাত্র 10,000 ফিলিস্তিনিকে আল-আকসায় যাওয়ার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। চতুর্থ দফায় ভারতে আরও 12 অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এবার যুক্তরাষ্ট্রের সামরিক বিমানে নয়,
তুরস্কের একটি যাত্রীবাহী বিমানে করে তাদের ভারতে ফেরত পাঠানো হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রবিবার ৪র্থ দফায় এই অবৈধ অভিবাসীদের ভারতে ফেরত পাঠানো হয়েছে। এদিকে দিল্লি বিমানবন্দরে অবতরণ করে তুরস্কের একটি বিমান, তাদের মধ্যে 4 জন পাঞ্জাবের, 3 জন হরিয়ানার এবং 3 জন উত্তরপ্রদেশের বাসিন্দা। জার্মানির পার্লামেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের সমালোচনা করেছেন সম্ভাব্য চ্যান্সেলর ফ্রেডরিক মেটস। একই সাথে ধাপে ধাপে যুক্তরাষ্ট্রের চাপ থেকে বের হবার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার সন্ধ্যায় বার্লিনে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের সভাপতি মেটস বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার পরামর্শদাতা ইলন মাস্ক জার্মানির নির্বাচনী প্রচারে হস্তক্ষেপ রাশিয়ার কর্মকাণ্ডের মতোই। আমাদের ধাপে ধাপে যুক্তরাষ্ট্রের চাপ থেকে বের হতে হবে। সেজন্য আগামী জুন মাসের শেষে নেটো শীর্ষ সম্মেলনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমার ধারণা নেটো সামরিক জোট এমন থাকবে না। দ্রুত ইউরোপের নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা প্রতিষ্ঠা করা প্রয়োজন হবে এবং তা সময়ে বলে দেবে। মন্ত্রণালয়ের একজন কর্মচারীর সাথে অসদাচরণের কারণে ক্ষমা চেয়ে পদত্যাগ করেছেন নিউজিল্যান্ডের বাণিজ্যমন্ত্রী অ্যান্ড্রু বেইলি। সোমবার নিজেই এই পদত্যাগের ঘোষণা দেন তিনি। সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গেল সপ্তাহে একজন স্টাফের সাথে কথা বলার সময় তার বাহুতে হাত রাখেন বাণিজ্যমন্ত্রী অ্যান্ড্রু বেইলি। এটিকে তিনি নিজেই অবাধ্য আচরণ বলে অভিহিত করেছেন। এদিকে এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে তিনি বলেছেন, এখানে তর্কের কোনো বিষয় নেই। এর আগে গেল অক্টোবরেও সমালোচনার মুখে পড়েন অ্যান্ড্রু বেইলি। দক্ষিণ কোরিয়ার চোনান শহরের একটি এক্সপ্রেসওয়ের নির্মাণস্থলে সেতু ধসে পড়ে অন্তত 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 5 জন। মঙ্গলবার স্থানীয় সময় সকালেই দুর্ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সিউল থেকে প্রায় 85 কিলোমিটার দক্ষিণে চোনান শহরে এই দুর্ঘটনা হয়। ধারণা করা হচ্ছে সেখানে 8 জন শ্রমিক চাপা পড়েছিলেন। পরে তাদের মধ্যে 3 জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং 5 জন আহত হয়েছেন। এদিকে দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং মোক নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার তৎপরতা জোরদারের নির্দেশ দিয়েছেন। এই ছিল আজকের আয়োজনে। কাল একই সময়ে আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।